সবাই ভালো আছেন? আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। সালাম। ভালো আছেন আপনারা? নুসরাত, ইসরাত, খাদিজা, মারিয়াম। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব একটু জটিল, কিন্তু উত্তর করার মতো। টপিকটার নাম লিখবেন প্রকৃতি ও প্রত্যয়। লেকচার 7। প্রকৃতি ও প্রত্যয়। শুরুতে আমরা শিরোনাম লিখব প্রকৃতি। প্রকৃতি লিখে লিখব শব্দমূলকে প্রকৃতি বলে। শব্দমূলকে প্রকৃতি বলে বা বিশেষ্য বিশেষণ অব্যয় বা বিশেষ্য বিশেষণ অব্যয় ও ক্রিয়ামূলকে প্রকৃতি বলে। বা বিশেষ্য বিশেষণ অব্যয় ও ক্রিয়ামূলকে প্রকৃতি বলে। বিশেষ্য বিশেষণ অব্যয় ও ক্রিয়ামূলকে প্রকৃতি বলে। লিখবেন প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি দুই প্রকার। 1 নম্বর, ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি লিখে ব্র্যাকেটে লিখবেন ক্রিয়ার মূল। ক্রিয়া প্রকৃতি লিখে ব্র্যাকেট লিখবেন ক্রিয়ার মূল বা প্রকৃতির অর্থ থাকে না। ক্রিয়ার মূল বা প্রকৃতির অর্থ থাকে না। ক্রিয়ার মূল বা প্রকৃতির অর্থ থাকে না। 2 নম্বর দিয়ে লিখবেন নাম প্রকৃতি। নাম প্রকৃতি লিখে ব্র্যাকেট লিখবেন অন্য পদের মূল। নাম প্রকৃতি লিখে ব্র্যাকেট লিখবেন অন্য পদের মূল। এবার লিখেন প্রত্যয়। প্রত্যয় লিখে লিখবেন প্রকৃতির সাথে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে প্রকৃতির সাথে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে প্রকৃতির সাথে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। প্রকৃতির সাথে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। লিখবেন প্রত্যয় সাধিত শব্দগুলো। প্রত্যয় সাধিত শব্দগুলো বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে।
প্রত্যয় সাধিত শব্দগুলো বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে। প্রত্যয় সাধিত শব্দগুলো বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে। প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় দুই প্রকার। এক নম্বর কৃৎ প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় লিখে ব্র্যাকেটে লিখবেন ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়। এক নম্বর কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় লিখে ব্র্যাকেটে লিখবেন ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়। কি তারেক, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখলাম। চা দাও একটা, উৎসাহিত ভালো লাগে। আচ্ছা শোনো, আচ্ছা যেটা লিখতেছিলাম কৃত, আচ্ছা কি লিখছিলাম আমাকে একটু বলেন তো, শেষ লাইনটা একটু বলেন, শেষ লাইনটা কি লিখছে? ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়। হ্যাঁ, 2 নম্বর দিয়ে লিখেন তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় লিখে ব্র্যাকেটে লিখবেন নাম প্রকৃতির সাথে যুক্ত হয়। তদ্ধিত প্রত্যয় লিখে ব্র্যাকেটে লিখবেন নাম প্রকৃতির সাথে যুক্ত হয়। তদ্ধিত প্রত্যয় লিখে ব্র্যাকেটে লিখবেন নাম প্রকৃতির সাথে যুক্ত হয়। তদ্ধিত প্রত্যয় লিখে ব্র্যাকেটে লিখবেন নাম প্রকৃতির সাথে যুক্ত হয়। আচ্ছা খেয়াল করবেন, এতক্ষণ আপনি যা লিখলেন এর বিষয়টা এরকম, একটু বোর্ডের দিকে তাকাবেন, যে প্রকৃতি এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি। প্রত্যয় এটাও দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয়ের নাম নির্ভর করবে চিরকাল প্রকৃতির নামের উপরে। আগেরটা যদি ক্রিয়া হয় তার সাথে যে প্রত্যয় যুক্ত হবে তার নাম কৃৎ প্রত্যয়, আগেরটা নাম প্রকৃতি হলে তার সাথে যে প্রত্যয় যুক্ত হবে তার নাম হবে তদ্ধিত প্রত্যয়। এতক্ষণ যে আমি লিখলাম এই কথাগুলোর মূল কথা হচ্ছে এটা। তো আমি যদি বিষয়টা আপনার সামনে আরেকটু উদাহরণ দিয়ে দেখাই, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে মাঝখানে একটা যোগ চিহ্ন থাকবে, এর আগে যেটা থাকবে এটা প্রকৃতি, পরে যেটা থাকবে এটা প্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হওয়ার পরে যে শব্দটি গঠিত হবে এটাকে আমরা বলবো প্রত্যয় সাধিত শব্দ। তারেক, এই তারেক, প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় গঠিত শব্দ, প্রত্যয়ান্ত শব্দ। তো আমি যদি বলি চল, তার সাথে আমি যুক্ত করলাম শব্দটি হয়ে গেল চলা। আবার হাত, তার সাথে আমি যুক্ত করলাম শব্দটি হয়ে গেল হাতা। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যয় দুইটা একই রকমের প্রত্যয়, কিন্তু প্রকৃতি দুইটা দুই রকমের, একটা চল আর একটা হাত। এই দুইটার মধ্যে ক্রিয়া হচ্ছে চল। এই ক্রিয়া হওয়ার সাথে সাথে এটাকে আমরা বলি ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতি হলে আমরা তাকে সাজাবো, সাজানোর সিস্টেম হচ্ছে প্রকৃতির প্রথম বর্ণে ক্রিয়ামূল বা ধাতু চিহ্ন দিতে হবে। এই চিহ্নটা আগে আবশ্যিক ছিল, এখন ঐচ্ছিক হয়ে গেছে। আর শেষ বর্ণে কোনো কার না থাকলে, আকার রস্বীকার দীর্ঘিকার কোনো কার না থাকলে অবশ্যই হর্ষ চিহ্ন দিতে হবে। এই হাত ক্রিয়া না হওয়ার কারণে তার নাম হবে আমাদের সামনে নাম প্রকৃতি। এই নাম প্রকৃতি হলে তাকে কোনো প্রকার সাজানোর প্রয়োজন নেই, সে যে হয়েছে সে হয়ে থাকবে।
আমরা জানি প্রকৃতি যেমন দুই প্রকার, প্রত্যয় এটাও দুই প্রকার। প্রত্যয়ের নাম নির্ভর করবে প্রকৃতির নামের উপরে। আগেরটা ক্রিয়া হলে তার সাথে যে প্রত্যয় যুক্ত হবে তার নাম হবে কৃৎ প্রত্যয়। আগেরটার নাম প্রকৃতি হলে তার সাথে যে প্রত্যয় যুক্ত হবে তার নাম হবে তদ্ধিত প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় যুক্ত হওয়ার পরে যে শব্দটি গঠিত হবে এটাকে প্রত্যয়ের ভাষায় আমরা বলি কৃদন্ত পদ। আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হওয়ার পরে যে শব্দটি গঠিত হবে এটাকে প্রত্যয়ের ভাষায় বলা হবে তদ্ধিতান্ত পদ। এটুকু তুলবেন। তোলার পর আমাকে বলবেন, কেউ একজন বলবেন যে তোলা শেষ। স্যার তোলা শেষ। আচ্ছা, আপনারা কি আমার এটুকু আলোচনা বুঝতে পেরেছেন? একটু কথা বলেন। জি স্যার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে প্রত্যয়ের কিছু ভাষা লিখাবো, যে ভাষাগুলো থেকে আপনাকে রচনামূলক প্রশ্ন করবে। তো মানে সংজ্ঞা থেকে প্রশ্ন করবে এমন কিছু ভাষার মধ্যে আপনি আগে শিরোনাম লিখেন প্রত্যয়ের ভাষা। শিরোনাম লিখেন প্রত্যয়ের ভাষা। তো প্রত্যয়ের ভাষা লিখে আপনি প্রথমে 1 নম্বর দিয়ে শিরোনাম লিখবেন ঈদ। ঈদ লিখে লিখবেন প্রত্যয়ের যে অংশ বাদ পড়ে যায় তাকে ঈদ বলে। প্রত্যয়ের যে অংশ বাদ পড়ে যায় তাকে ঈদ বলে। প্রত্যয়ের যে অংশ বাদ পড়ে যায় তাকে ঈদ বলে। বিগত বছরে আপনাদেরকে প্রশ্ন করা হয়েছিল এরকম যে প্রত্যয়ের যে অংশ প্রত্যয় সাধিত শব্দের সাথে যুক্ত হয় না সে বাদ পড়া অংশকে কি বলে? উত্তর ছিল ঈদ। আচ্ছা, 2 নম্বর দিয়ে লিখেন গুণ ও বৃদ্ধি। গুণ ও বৃদ্ধি লিখে লিখবেন প্রকৃতির আদি স্বরের পরিবর্তন হওয়াকে গুণ ও বৃদ্ধি বলে। প্রকৃতির আদি স্বরের পরিবর্তন হওয়াকে গুণ ও বৃদ্ধি বলে। প্রকৃতির আদি স্বরের পরিবর্তন হওয়াকে গুণ ও বৃদ্ধি বলে। একটা ছক তুলবেন, ছক। আমি এই জায়গায় লিখলাম প্রদত্ত শব্দ, তারপরে গুণ, তারপর বৃদ্ধি। আপনি যখন দেখবেন এই অ নামক বর্ণটা কোনো কারণে পরিবর্তিত হয়ে আ হয়ে গেছে, এই অ থেকে যে আ হলো, এই পরিবর্তনটার নাম হচ্ছে বৃদ্ধি। রস্যই অথবা দীর্ঘই যদি পরিবর্তিত হয়ে এ হয় তাহলে গুণ, আর ওই হলে এটাকে আমরা বলি বৃদ্ধি। রস্য অবলিক দীর্ঘ পরিবর্তিত হয়ে যদি ও হয় তাহলে গুণ, আর ও হলে বৃদ্ধি। রি পরিবর্তিত হয়ে অর হলে গুণ, আর হলে বৃদ্ধি। এই ছকটাকে তুলবেন।
স্যার একটু সাইডে যান। লিখতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন এই গুণ বৃদ্ধির চেহারাটা আসলে কেমন 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 চেনানোর জন্য দুইটা উদাহরণ দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে আপনি যেন গুণটাকে দেখলে চিনেন যে এটা গুণ, বৃদ্ধিকে দেখলেই চিনেন এটা বৃদ্ধি। কিন্তু এখন আপনি আমাকে এই প্রশ্ন করার প্রয়োজন নেই যে, স্যার এটা কেন গুণ হলো, কেন বৃদ্ধি হলো। এটা আমরা একটা পর্যায়ে গিয়ে শিখবো। তো মনে করেন আমি আপনাদের সামনে একটি শব্দ লিখলাম ইতিহাস, তার সাথে আমি একটা প্রত্যয় যুক্ত করলাম স্নিক, শব্দটা হয়ে গেল ঐতিহাসিক। এখন দেখেন, এই ঐতিহাসিক শব্দ গঠিত হতে গিয়ে প্রত্যয়ের দুইটা প্রভাব তার মধ্যে পড়ে গেছে, ঘটে গেছে। এর মধ্যে একটা হচ্ছে এই আদি স্বরে যে রস্যই ছিল, এটা পরিবর্তিত হয়ে হয়ে গেছে ওই। রস্যই অথবা দীর্ঘই যখন পরিবর্তিত হয়ে ওই হয়ে যায়, এই রস্যই দীর্ঘই পরিবর্তিত হয়ে যখন ওই হয়ে যায়, তখন এই পরিবর্তনটাকে আমরা বলি বৃদ্ধি। তবে আরেকটা ঘটনা এই জায়গায় আছে। একটা প্রত্যয় হচ্ছে স্নিক। এই স্নিক প্রত্যয়ের এই যে স্ন নামক যে অংশটা আছে, এই অংশটা দেখেন এই প্রত্যয় সাধিত শব্দের সাথে আর যুক্ত হয়নি, এটা বাদ পড়ে গেছে। তো যে অংশটা প্রত্যয় থেকে বাদ পড়ে যাবে, এটাকে প্রত্যয়ের ভাষায় আমরা বলি ঈদ। তাহলে আমি এই জায়গায় আপনাকে দেখালাম যে দুইটা প্রভাব দেখালাম, এই যে দুইটা জিনিস শিখলাম, ঈদ এবং গুণ বৃদ্ধি। ঈদের সংজ্ঞা ছিল প্রত্যয়ের যে অংশটা বাদ পড়ে যাবে তাকে ঈদ বলবে, আর গুণ বৃদ্ধি হচ্ছে এই প্রকৃতির আদি স্বরের পরিবর্তনটা হবে বৃদ্ধি। আবার দেখেন, আচ্ছা এবার আপনার উত্তর দিবেন। আমি যদি বলি চীন, তার সাথে আমি যুক্ত করলাম শব্দটি হয়ে গেল চেনা। আচ্ছা বলেন তো, এই জায়গায় আপনি কার চেহারা দেখতে পাচ্ছেন, গুণ নাকি বৃদ্ধি? উত্তর দেওয়ার চেষ্টা করেন, ভুল হোক সমস্যা নেই। স্যার গুণ। গুণ কিভাবে বুঝলেন রে? স্যার এর মতো উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, প্রকৃতির আদি স্বরে ছিল রস্যই, আর পরিবর্তিত হয়ে হয়ে গেছে এটা না, এটাকে আমরা বলি গুণ। আচ্ছা দেখি আবার, এ হচ্ছে ক্রি, তার সাথে আমি যুক্ত করলাম অন, শব্দটা হয়ে গেল করণ। বলেন তো এই জায়গায় গুণ না বৃদ্ধি? স্যার গুণ। গুণ কিভাবে বুঝলেন? স্যার হ্যাঁ, অন যুক্ত হয়েছে এবং উচ্চারণ তো গুণের মতোই হয়েছে। গুণের মতো না। রি আপনি এর। আপনি সরাসরি বলবেন যে রি অর হয়ে গেছে। ঘুরিয়ে হ্যাঁ পেঁচিয়ে রি কোনো অর কথা নেই রি রে। অর। ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলা যাবে না। এই জায়গায় ক্রি ছিল রি, কর হয়ে গেছে অর। তাহলে রি থেকে অর হয়ে গেছে, এটাকে আমরা বলি গুণ। আমি আশা করি আপনি গুণ এবং আপনারা গুণ এবং বৃদ্ধির যে বিষয়টা এটা বুঝতে পেরেছেন। মানে গুণ বৃদ্ধি হচ্ছে আদি স্বরটা পরিবর্তন হবে, এটা কেন হলো এটা আমরা পরে কোনো একটা নিয়মে জানবো।
তোলার পর বলবেন আমাকে। তোলা শেষ স্যার। ওকে। আচ্ছা, এবার শিরোনাম লিখেন। আচ্ছা, আপনারা কি গুণ বৃদ্ধি বিষয়টা বুঝতে পেরেছেন বলেন তো দেখি? জি স্যার। একটু পরে কাজে লাগবে এটা। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে মাঝে মধ্যে কথা বললে মনে হয় কি জানেন, মানে না ক্লাসে আছি, অন্যথায় একা একা আসলে কথা বলাটা অনেক কষ্ট। এখন শিরোনাম লিখবেন ধাতু প্রকৃতি। ধাতু প্রকৃতি লিখে লিখবেন যে প্রকৃতির অর্থ থাকে না। যে প্রকৃতির অর্থ থাকে না তাকে ধাতু প্রকৃতি বলে। যে প্রকৃতির অর্থ থাকে না তাকে ধাতু প্রকৃতি বলে। যে প্রকৃতির অর্থ থাকে না তাকে ধাতু প্রকৃতি বলে। ধাতু প্রকৃতির আরেক নাম ক্রিয়া প্রকৃতি। ধাতু প্রকৃতির আরেক নাম ক্রিয়া প্রকৃতি। আচ্ছা, তাহলে আমরা ধাতু প্রকৃতির সংজ্ঞা শিখলাম যে যে প্রকৃতিটার অর্থ থাকবে না। আমি কিন্তু প্রথমে যে ক্রিয়া প্রকৃতি বরাবর আপনাদেরকে লিখেছিলাম যে প্রকৃতি আসলে দুই রকমের হতে পারে। এই যে হয় ক্রিয়ার মূল হবে, না হয় ওই অংশটার কোনো অর্থ থাকতে পারবে না। বোঝানোর চেষ্টা করলে এই ভয়কে যদি আপনি ভাঙেন তাহলে আপনি পাবেন ভি যোগ অ অবলিক অল। এখন এই ভি এর কোনো অর্থ নাই। যেহেতু অর্থ নাই, এটাকে আমরা বলি ধাতু প্রকৃতি। এরপর শিরোনাম লিখবেন টি। টি লিখে লিখবেন প্রকৃতির শেষ সবটুকু অংশকে টি বলে। 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 তারপর লিখবেন উপধা। উপধা লিখে লিখবেন প্রকৃতির শেষ ধ্বনির আগের ধ্বনিকে উপধা বলে। প্রকৃতির শেষ ধ্বনির আগের ধ্বনিকে উপধা বলে। প্রকৃতির শেষ ধ্বনির আগের ধ্বনিকে উপধা বলে। চমৎকার বিষয় হচ্ছে আমাদের সাথে এই যারা যুক্ত আছেন 11 জন, সম্ভবত আমি সহ, অবলা পুরুষ আছে একজন, এমনি মানিক। আর সবাই হচ্ছেন নারী মানুষ। নারী নারী নারী।
ঠিক আছে, গুড। এই কুইন, জি স্যার। কুইন মানে রানী। বলেন টি কাকে বলে? স্যার, প্রকৃতির শেষ সবটুকু অংশকে উপধা, উপধা কাকে বলে? প্রকৃতির শুরুর দুটি। শুরুর দুইটি? মাথাটা হাতুড়ি দিয়ে ফাটাই ফেলবো। স্যার, এটা লিখতে পারিনি। বধির। প্রকৃতির শেষ ধ্বনির আগের ধ্বনিকে উপধা বলে। এ মানিক, ও আমার সোনা মানিক। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। সালাম মানিক, বাড়ি কোথায় রে পাগলা? স্যার আমি একটু অসুস্থ স্যার, ঢাকাই বাড়ি স্যার। আরে কি হয়েছে পাগলা? স্যার আমার একটু সার্জারি করছিল মাথায়। ও, দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। জি আচ্ছা, তো এগুলো থেকে আপনাকে রচনামূলক প্রশ্ন করবে। দেখে আমি প্রশ্ন করি, আপনার উত্তর দেন তো। বলেন তো দেখি, অপশন এগুলো: প্রকৃতির শেষ ধ্বনির আগের ধ্বনিকে কি বলে? উপধা বলে। উপধা। উপধা। উপধা বলে, চমৎকার। যে প্রকৃতির অর্থ থাকে না তাকে কি বলে? ধাতু প্রকৃতি। ধাতু প্রকৃতি। বলেন দীর্ঘই বৃদ্ধিতে কি হয়? ওই হয়। ওই হয়, চমৎকার, থ্যাংক ইউ, অসাধারণ। প্রত্যয়ের যে অংশ বাদ পড়ে যায় তাকে কি বলে? ইট বলে। ঈদ বলে, ঈদ বলে। আপনাকে এই জাতীয় প্রশ্ন করবে। আশা করি আপনি অনেক শিক্ষিত হয়েছেন, আপনি পারবেন ইনশাল্লাহ। এখন আপনি লিখবেন, একটা তথ্য আমরা লিখবো, স্টার্ট দিয়ে লিখবেন, শব্দে উপসর্গ থাকলে, শব্দে উপসর্গ থাকলে উপসর্গকে আলাদাভাবে লিখে হাইফেন চিহ্ন দিতে হবে। শব্দে উপসর্গ থাকলে উপসর্গকে আলাদাভাবে লিখে হাইফেন চিহ্ন দিতে হবে। মনে করেন আপনার সামনে একটা শব্দ আসছে অদেখা, এটাকে আমরা এখন ভাঙবো। এটা হয়তো আমি একটা সিম্পল একটা দৃষ্টান্ত দেখাচ্ছি আমি। এটা যে কোনো শব্দ হতে পারে, মানে উপসর্গযুক্ত শব্দগুলো। তো আপনি প্রথমে উপসর্গ যেটা আছে, উপসর্গ চেনার উপায় আছে যে অর্থবোধক শব্দের আগে বসবে অথচ তার নিজের অর্থ নেই উপসর্গ, এটাকে আপনি আলাদা করে একটা হাইফেন দিবেন। এখন হাইফেন দেওয়ার পর যদি আপনার মনে শান্তি না লাগে যে সারা জীবন দেখলাম প্লাস, যে রহিমা প্লাস কুদ্দুস, এখন এই জায়গায় হাইফেন কেন দিব? আপনি মনে চাইলে আপনি ওই জায়গায় এই হাইফেনের জায়গায় একটা প্লাস চিহ্ন দিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, এটা এটা নিয়ে টেনশন নাই। এটাকে ভাঙবো, দেখ। এবার এই দেখাটাকে ভাঙতেছি, দেখ, তার সাথে যুক্ত হবে আহ। তাহলে এরকম ভাবে উপসর্গ যুক্ত যত শব্দ আছে এটাকে আপনি চাইলে এই জায়গায় হাইফেন দিবেন, আপনার মনে শান্তি না লাগলে আবার প্লাস দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন লিখে এটা তুলবেন। আপনারা কি কেউ আমার অফলাইন ক্লাস করেছেন? জি স্যার। খাদিজা, কোথায় করেছেন? পুরান ঢাকা ব্রাঞ্চে। ওল্ড ঢাকা, কালকেও ছিলাম। জি স্যার। তো অনলাইনে কেন গেছেন আপনি আবার? আমি বাসায় চলে আসছি একটু অসুস্থতার জন্য, এই জন্য অনলাইনে চলে আসছি। বাসা কোথায়? ঝিনাইদহ। খাদিজা, জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। সব টপিকের ক্লাস পেয়েছিলেন কি? স্যার, 3টা করেছিলাম।
কি কি? খেয়াল করেছি হচ্ছে আমি উম শব্দ আর কি কি পেয়েছিলাম জানি? বিসর্গ সন্ধি লাস্টের থেকে পেয়েছিলাম দুইটা ক্লাস, সন্ধির দুইটা ক্লাস পেয়েছিলাম লাস্টে, আর হচ্ছে শব্দ, এই তিনটা ক্লাস করেছিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক শিক্ষিত। আচ্ছা এখন লিখেন তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা। তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা লিখে লিখবেন নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। এক নম্বর বিদেশি, দু নম্বর বাংলা, তিন নম্বর সংস্কৃত। এক নম্বর বিদেশি, দু নম্বর বাংলা, তিন নম্বর সংস্কৃত। ওই বিহিষ্টি, বিহিষ্টি, বিহিষ্টি আক্তার, আসসালামু আলাইকুম স্যার। সালাম। ওই কানি, আমি এখানে বিদেশি মানে কি কার দিলাম বলেন তো? ঋষিকার স্যার। আপনি কি কার দিয়েছেন? বেহেস্তি। আরে বিদেশি মানে আপনি কি কার লিখছেন? খাতায় লিখতেছেন তো? জি স্যার। কি কার দিয়েছেন? ঋষিকার, ঋষিকার দিস। দেখি কেন রস্বীকার দিলেন বলেন তো? কে বলতে পারেন এই বিদেশি মানে কেন রস্বীকার? বিদেশি শব্দে সবসময় রস্বইকার। স্যার প্রদত্ত শব্দ এই জন্য। আপনারা অনেক শিক্ষিত রে। এই বিদেশি এবং দেশি, দেশি এবং বিদেশি দুইটা শব্দই দেশি শব্দ। সংস্কৃত ছাড়া মানে তৎসম ছাড়া অন্য যে কোনো উচ্চ শব্দ আসুক, ই আসলে রস্বই হবে। এজন্য বিদেশি বানানটাতে রস্বীকার হয়েছে। আমি জানি অনেকে দেখেও বিদেশি বানানটা ভুল করেছে, আছে এগুলো, খাতাগুলো চেক করলে আমি পাইতাম এখন গিয়ে যে আমি রস্বীকার দিয়েছি, সে দীর্ঘিকার দিয়েছে। আচ্ছা এবার লিখেন বিদেশি তদ্ধিত নিয়ে আলোচনা। বিদেশি তদ্ধিত নিয়ে আলোচনা। শিক্ষিত লোকেরা এই বিদেশি তদ্ধিত আছে দুইটা দেশের। একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে হিন্দি। হিন্দি প্রত্যয় হচ্ছে পাঁচটা। ওয়ান, ওনা, সে, ওয়ালা, আনা। এই পাঁচটা হচ্ছে হিন্দি প্রত্যয়। তো আপনাকে বিদেশি প্রত্যয় থেকে প্রশ্নগুলো এরকম করে যে নিচের কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় আছে, অথবা হিন্দি প্রত্যয় আছে অথবা ফার্সি প্রত্যয় আছে। প্রশ্নের ধরনটা হচ্ছে এটা। এরপর আপনাকে প্রত্যয়গুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। প্রত্যয় বিচ্ছেদ সহজ, শুধু প্রত্যয়গুলো মনে রাখবেন যে এগুলো হিন্দি, এটা ফার্সি। ফার্সি গুলো দেখো পাঁচটা আছে। বাবু আনা, বিচ্ছেদ নিয়ে তো ভাবতে হবে না, মূল শব্দ হচ্ছে বাবু, এই আনাটা হচ্ছে প্রত্যয়। বাড়িওয়ালা, তো মূল শব্দ বাড়িওয়ালাটা প্রত্যয়। পানসে, পানসে বলতে আমরা বুঝি স্বাদহীন, পানি পানি, এই জন্য ভাঙবেন আর হিন্দি গান গাইবেন, তু হে পানি পানি পানি, পানি যুগসে। আচ্ছা আপনারা কি বলতে পারেন পানি কোন ভাষার শব্দ? ছেলেপনা, দারোয়ান।
কেউ বলতে পারলেন না, অথচ বললে উত্তরটা হয়ে যেত। দারোয়ান। দার যোগ ওয়ান। আল্লাহ একবার। আল্লাহ আপনাদের সবাইকে সফল করুক। দারোয়ান। কেউ বলতে বলতে পারলেন না পানি। ওই লাবলু, লাবলু, লাবলু দাস, খোঁজ নাই। সাবরিনা, ও ডাক্তার সাবরিনা, জি স্যার। বলেন পানি কোন ভাষার? স্যার পারবো না। পারবো না, এটা কোনো কথা? আমি আপনাকে একটা ক্লু দেই, হ্যাঁ। পানি যে ভাষার, আপনি যে চাটনি খান, চাটনি চাটনি একই ভাষার। আমি আপনাকে ক্লু দিতে থেকে দেখি আপনি বলতে পারেন কিনা। ডাকাত, ডাকাত একই ভাষার, ডাকাত। সমঝোতা, লাগাতার, কুত্তা, কুত্তি, নানা, নানি, খতিয়ান, চিড়িয়া, সমঝোতা, টাটকা, জিলাপি, পয়সা, পয়সাওয়ালা, পয়সা করি, পহেলা, দোসরা, তেসরা, ধূসর, নানা, নানি, মামু, কুত্তা, কুত্তি, রসা, রশি, টপ্পা, বাবু খাইছো মানে বাবু। কারো কমন পড়ে নাই? একটা কমন পড়ে নাই? স্যার ভুলে গেছি অনেক। কাহিনী, কাহিনী। কেমন গাধার গাধা এগুলা। স্যার পানি কোন ভাষা থেকে আসছে এটা? হ্যাঁ হ্যাঁ, লাভলু। সংস্কৃত ভাষা মনে হয় স্যার। ঠিক আছে, এখন আমি একটা ক্লু দেই। এই শব্দগুলো যে ভাষার, আপা এখন সে দেশে, আপা। হিন্দি সংস্কৃত না ভাষা। স্যার? কি ভাষা স্যার? আপা, হিন্দি সংস্কৃত। ভাষা। আপা সংস্কৃতিতে আছে রে লাভলু, গাধা। আমাদের পাশের দেশ নোয়াখালীর ভাষা এগুলো। বুঝেন নাই? হিন্দি, হিন্দি। এগুলো যা বললাম সব হিন্দি। পাহাড়, টিলা, টাল, টাল মাটাল, টাল বাহানা, ধুতি, এগুলো হিন্দি শব্দ। হাই রে। এরপর ফুচকা খান না, ফুচকা, ফুচকা, প্রিয় খাবার ফুচকা, ওইটাও হিন্দি। সুজি হিন্দি। আবার কেউ সিদ্ধি খাইলে সিদ্ধি, ওইটাও হিন্দি। জীবনে কি করলেন? কোনো সমস্যা নাই, এগুলো জানা হয়ে যাবে। ফার্সি। ফার্সি প্রত্যয় আছে পাঁচটা: সই, দার, বাজ, গর, বন্দি। আপনি শুধু ওই প্রত্যয় কোনটা ফার্সি কোনটা হিন্দি এটা মনে রাখবেন, তাইলেই হবে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আমাকে 10টা ফার্সি শব্দ বলতে পারবেন? এনি, যে কেউ চেষ্টা করেন, ভুল হোক। ভাগ্য সাহসীদের নামাজ। পক্ষে। স্যার নামাজ। নামাজ। নামাজ, একজন একজন যে, দেহে। এই লাভলু যেহেতু বলা শুরু করছে, লাভলু বলুক। লাভলু বলেন। স্যার চশমা। হুম,
বলতে থাকেন। স্যার কারখানা। ঠিক আছে। এরপরে কিরে গাধা, 10টা হয়ে গেল নাকি? স্যার দোকান। তারিখ। তারিখ আরবি। তিনটা স্যার হয়েছে। দোকান। হ্যাঁ। তারিখ। হুম। তার ওই তারিখ আরবি। তারপরে এ গাধা শেষ। খাদিজা বলেন। উম, স্যার নামাজ, রোজা, বেহেশত, খোদা, আহ, ফেরেশতা, উম, পয়গম্বর, কি কি যেন পড়েছিলাম আর রোজা, রোজা কি বলেছি? আর আরো কয়েকবার বলেন, তাহলে 10টা হবে। স্যার বেগম বলা যাবে? বেগম অভিধানে বেগম, 3টি শব্দ। এ রাক্ষসী, এই বিরিয়ানি খান নাই? বিরিয়ানি, বিরিয়ানি, মুরগ, পোলাও, এগুলো তো পারছি। স্যার সরকার, সরকারি, আমদানি, রপ্তানি, কম, বেশি, কমতি, কবজা, সবজি, জিন্দা, জানোয়ার, বদমাস, নমুনা, পাঞ্জাবি, কামিজ, মেহমান, মেহমানদারি, মেজবান, মেজবানি, জায়গা, জমি, জমিদার, দস্তখত, আসমান, আসমানি, সরকার, সরকারি, চাকর, চাকরি, চাকর যদিও পাঠ্য বই তুর্কি। এগুলো নিয়ে আমি কই যাই? আচ্ছা, আশা করি যাক, এগুলো জিজ্ঞেস করলাম, একটু ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করলাম আর কি। এগুলো তোলা তোলা হয়েছে আপনাদের? জি স্যার। আচ্ছা। তো এই জায়গা থেকে আপনাকে আরেকটা প্রশ্ন করবে, এরকম এই সইকে নিয়ে প্রশ্ন করবে যে নিচের কোন শব্দটিতে সই প্রত্যয় অথবা প্রত্যয় নয়। তো একটা নোট লিখেন, নোট লিখেন টিপ সই, নাম সই, বন সই, চেক সই। টিপ সই, নাম সই, বন সই, চেক সই, এই শব্দগুলোতে সই কোনো প্রত্যয় নয়, কারণ এখানে সই স্বাক্ষর অর্থে ব্যবহৃত হয়েছে। টিপ সই, নাম সই, বন সই, চেক সই, এই শব্দগুলোতে সই কোনো প্রত্যয় নয়, কারণ এখানে সই স্বাক্ষর অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়া সকল শব্দ সই হলো প্রত্যয়। এছাড়া সকল শব্দের সই হলো প্রত্যয়। এবার লিখেন বাংলা তদ্ধিত নিয়ে আলোচনা। এবার লিখবেন বাংলা তদ্ধিত নিয়ে আলোচনা। আচ্ছা, বাংলা তদ্ধিতের মধ্যে শুনেন, যেগুলো আসলে আপনাদের পড়তে গিয়ে আপনারা সমস্যায় পড়বেন, আমি কেবল ওইগুলোই দেখিয়ে দিব, আর বাকিগুলো কিন্তু আপনারা পড়ার সময় এগুলো বুঝবেন, সমস্যা হবে না। তো বাংলা প্রত্যয়ে আমরা 3টা নিয়ম শিখবো।
এক নম্বরতে লিখবেন ইয়া প্রত্যয় যুক্ত হলে, ইয়া প্রত্যয়, ইয়া প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির প্রথম বর্ণের আকার একার হয়ে যায়। ইয়া প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির প্রথম বর্ণের আকার একার হয়ে যায় এবং শেষ বর্ণে সর্বদা একার হয়। ইয়া প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির প্রথম বর্ণের আকার একার হয়ে যায় এবং শেষ বর্ণে সর্বদা একার হয়। ইয়া প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির প্রথম বর্ণের আকার একার হয়ে যায় এবং শেষ বর্ণে সর্বদা একার হয়। আচ্ছা, এই যে দেখেন শেষ বর্ণে যে একার হয়, এই জন্য বইয়ের মধ্যে ইয়া এরকম পরিবর্তনের চিহ্ন দিয়ে দেয়া থাকবে এ, এই এ মানে হচ্ছে শেষ বর্ণের একার। তো যেমন দেখেন, আমি যদি বলি জাল যোগ ইয়া, তাহলে আপনি সহজ সরল ভাবে যদি যুক্ত করেন জালিয়া, এই জালিয়া শব্দটি কিন্তু ভুল নয়, এটা শুদ্ধ, কিন্তু এটা অপশনে থাকে না, থাকে পরিবর্তিত শব্দ। এই আকারটা হয়ে যাবে একার, শেষ বর্ণে কিছু থাকুক না থাকুক হবে একার। জেলে, বালি যোগ ইয়া হয়ে যাবে বেলে। আবার একটু ইয়ে আছে, দেখেন এই খুন, আমি যদি বলি খুন যোগ ইয়া, আচ্ছা দেখি কার বুদ্ধি আছে বলেন তো এটা কি হবে, দেখি কে বলতে পারেন। খুন যোগ ইয়া কি হবে, একজন বলেন। স্যার খুনি হবে। খুনি হবে, খুন যোগ ইয়া খুনি হবে। ঠিক আছে রে ডাক্তার সাবরিনা। সাবরিনা, আপনার বাড়ি কোথায়? স্যার চট্টগ্রাম। ও, চট্টগ্রামের কোথায়? চট্টগ্রামের আন্দরকিল্লার এখানে। আন্দরকিল্লা, ওইখানে গিয়ে আসছিলাম মনে হয়। শুনেন, আমি বলছি নিয়মে বলছি যে আকার থাকলে একার হবে। এ জায়গায় রস্যকার আছে, তাহলে যা আছে তা। আর শেষ বর্ণে কিছু থাকুক না থাকুক আমরা একটা একার বসাবো। শুনি, একটা ব্যতিক্রম আছে অবশ্য, এটা নিয়মটা মানে নাই। পাথর যুগ ইয়া, শব্দটা হবে পাথুরে। এই সাদিয়া, সাদিয়া স্নিগ্ধা, জি স্যার। হ্যাঁ, পাথর যুগ ইয়া নিয়ম মানলে এটা কি হওয়ার দরকার ছিল? পাথরিয়া। এরপরে পরিবর্তিত শব্দটা পাথুরে। পাথুরে হওয়া দরকার ছিল নিয়ম মেনে। এমন ছাত্রছাত্রী থাকলে আমি পাগল হয়ে যাবো রে। এ কে বলতে পারেন বলেন তো, আমরা যে নিয়মটা স্যার লিখি। আমি একটু ওয়াশরুমে গেছিলাম, এই জন্য এটা আসলে ঠিক শুনি আছে, নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কে বলতে পারেন এটা নিয়ম মানলে কি হওয়ার কথা ছিল? কে বলতে পারলেন না? স্যার পাথরে। এই আকারটা হয়ে যাওয়ার কথা ছিল একার, পে থ রে। আমি হলাম বড় গাধা, কেন আমার ছাত্রছাত্রীগুলো এক একটা গাধা। আমি গাধার উস্তাদ, আমি উস্তাদ গাধা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরের নিয়ম, মানিক, মানিক। জি স্যার। হ্যাঁ পাগলা, অসুস্থ হলে কি সমস্যা নাই, পড়া বলতে হয়।
আমি যদি এরকম ভাবে এই সংকেত দেই, এই সংকেত দিয়ে যদি আমি আপনাকে বলি আগেরটার সাথে মিলিয়ে নিয়মটা বলতে, আপনি কিভাবে বলবেন বলেন তো? উহা প্রত্যয় যুক্ত হলে হাই রে, কে বলতে পারেন বলেন তো এই নিয়মটা কি? যদি আমি বিস্তারিত বলি কিভাবে বলবো? স্যার ওয়া প্রত্যয় যুক্ত হলে প্রথম হ্যাঁ, বর্ণের আকার ওকার হ্যাঁ, হয়ে যাবে। আকার একার হবে, স্যার ওকার। আকার একার হবে, আর শেষ ইয়া বর্ণ ওকার। যুক্ত করলে প্রথম বর্ণের আকার একার হবে এবং শেষ বর্ণের সর- ওকার হবে। ওকার ওকার হবে। হবে। গুড, গুড, গুড। এই তো আমি শিক্ষিত পেয়ে যাচ্ছি রে। লিখেন, উহা প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির প্রথম বর্ণের আকার একার হয়ে যায় এবং শেষ বর্ণের সর্বদা ওকার হয়। উহা প্রত্যয় যুক্ত হলে প্রথম বর্ণের আকার একার হয়ে যায়, শেষ বর্ণ ওকার হয়। যেমন গাছ চুক উয়া, গাছুয়া, গাছুয়া থেকে শব্দটা পরিবর্তিত হয়ে হয়ে গেল গেছু। মাছ যুক উয়া হয়ে যাবে মেছু। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা পরের নিয়মটা লিখবো। এটা 2 নম্বর নিয়ম ছিল। যদি উড়ে পান উড়ে, উড়ে থাকলে উড়িয়া হবে। যদি উড়ে বানানটা আপনি এইভাবে পান, এটার সাথে মিলিয়ে আপনি বিচ্ছেদ করার সময় লিখবেন উড়িয়া। টে থাকলে এর পরিবর্তে আপনাকে লিখতে হবে আটিয়া। উড়ে থাকলে উড়িয়া হবে এবং টে থাকলে আটিয়া হবে। বাপু রাম সাপুরে, কোথায় যাস কাঠুরে, আর হচ্ছে ঝগড়াটে। তাহলে সাপুরে হচ্ছে সাপ, চোখ। ওই উড়ে থাকলে উড়ে উড়ে বানানটা এভাবে ছিল, তো এভাবে উড়ে না লিখে আমরা লিখবো উড়িয়া। কাঠ উড়িয়া, ঝগড়া আটিয়া। এখন আমরা লিখবো সংস্কৃত তদ্ধিত নিয়ে আলোচনা। সংস্কৃত, সংস্কৃত, সংস্কৃত তদ্ধিত নিয়ে আলোচনা।
তো শুরুতে একটা লাইন লিখে রাখেন যে সংস্কৃত প্রত্যয় গঠিত শব্দগুলো সংস্কৃত শব্দ। সংস্কৃত প্রত্যয় গঠিত শব্দগুলো সংস্কৃত শব্দ। সংস্কৃত প্রত্যয় গঠিত শব্দগুলো সংস্কৃত শব্দ। আচ্ছা, এই সংস্কৃত প্রত্যয় আমি আপনাদের দুইটা নিয়মে শিখাবো। এই প্রত্যয়টা হচ্ছে স্ন, এটা স্ন অথবা অ, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। স্নে, এটাও থাকতে পারে, এটাও, এর বিকল্প রূপ হচ্ছে জ, পরিবর্তিত রূপ হচ্ছে জ। স্নটা বাদ পড়ে যায়, শুধু জ থাকে। স্নিক অথবা ইক, স্নেহ অথবা এও, স্নি অথবা ই। তাহলে 5টা প্রত্যয় লিখলাম: স্ন, স্নে, স্নিক, স্নেহ, স্নি। মারিয়াম, মারিয়াম নাই, অনলাইনে আছে শুধু। আর কার সাথে কথা বলি নাই? হৃদিতা নাকি? জি স্যার। বলেন তো প্রত্যয়গুলো কি কি? স্ন স্ন, অথবা স্নে, অ, আচ্ছা স্নে, অথবাও বলা লাগবে না, মূলগুলো বললেই হবে। স্ন, স্নে, স্নিক, স্নেহ, স্নি। হ্যাঁ, এগুলো কি প্রত্যয়? সংস্কৃত প্রত্যয়। এগুলো দ্বারা গঠিত শব্দগুলো কি হবে? সংস্কৃত শব্দ হবে। আচ্ছা, এগুলো তুলেন, তোলার পর নিয়ম লিখেন। লিখেন এই প্রত্যয়গুলো যুক্ত হলে, এই প্রত্যয়গুলো যুক্ত হলে প্রকৃতির আদি স্বরে, এই প্রত্যয়গুলো যুক্ত হলে প্রকৃতির আদি স্বরে অবশ্যই বৃদ্ধির প্রভাব ঘটবে। এই প্রত্যয়গুলো যুক্ত হলে প্রকৃতির আদি স্বরে অবশ্যই বৃদ্ধির প্রভাব ঘটবে। আপনারা অবশ্যই বৃদ্ধির নিচে একটা দাগ দেন। দাগ দেওয়ার পর এখন বলেন অবশ্যই বৃদ্ধি বলতে আপনি কি বুঝলেন? অবশ্যই বৃদ্ধি বলতে আপনি কি বুঝলেন? যে বৃদ্ধি ঘটবে, ঘটাইতেই হবে। তাহলে এই প্রত্যয়গুলো যুক্ত হলে আপনাকে বৃদ্ধি ঘটাতে হবে। আচ্ছা, আপনাদের মনে আছে কিনা এই অবৃদ্ধিতে কি হয়? আ হয়। আ হয়, গুড। রস্যই অথবা দীর্ঘই বৃদ্ধিতে কি হবে? ওই ওই হবে। হ্যাঁ, এ জায়গায় ওই। আরেকটু বলে রাখি, রস্যই দীর্ঘই অথবা এ যেটাই থাকুক বৃদ্ধিতে ওই। রস্যু দীর্ঘ অথবা ও বৃদ্ধিতে ও। এই রি বৃদ্ধিতে হবে আর। তাহলে একটু বলেন বলেন অবৃদ্ধিতে কি হবে? আ আ হবে। ই বৃদ্ধিতে ওই। ওই। উ বৃদ্ধিতে ও। ও। রি বৃদ্ধিতে আর। আর। দেখেন, এ হচ্ছে ইতিহাস। তার সাথে আমি যুক্ত করলাম স্নিক। স্নিক থাকতে পারে অথবা ইক।
তো রস্বইকার বৃদ্ধিজনিত কারণে হয়ে গেল ঐকার। তিহাস তিহাসের মতোই থাকবে, তার সাথে এসে অতিরিক্ত ইক যুক্ত হয়ে শব্দটা হবে ঐতিহাসিক। এখন আপনি যদি ঐতিহাসিক থেকে এটাকে ভাঙতে চান, তাহলে আপনার কাজ হবে মূল শব্দটা আলাদা করবেন, আর প্রত্যয় যেটা আছে এটা মূল রূপ বা পরিবর্তিত রূপে লিখে দিবেন। আচ্ছা, তাহলে বলেন তো, উপন্যাস তার সাথে আমি যুক্ত করলাম স্নিক, কি হবে? ঔপন্যাসিক। ঔপন্যাসিক হবে। আচ্ছা, এই বানানটা মাঝে মধ্যে ভৌগোলিক বানানটা এইভাবে দেয়, অথচ যে বানানটা লিখলাম এটা কিন্তু বানানে ভুল করেছি। এই ভুল বানানটাই পরীক্ষায় দেয়, বলে কোনটা শুদ্ধ। এই ভৌগোলিক বানান এই জায়গায় অবশ্যই একটা ওকার থাকে, কারণ কি মূল শব্দটা ছিল ভূগোল, তার সাথে আমি যুক্ত করেছি স্নিক। আচ্ছা, তাহলে বলেন তো, তাহলে বিচ্ছেদের সিস্টেম হচ্ছে আপনি যে শব্দটা দেয়া থাকবে তার মূল শব্দটা আলাদা করবেন আর প্রত্যেকটা আলাদা করে দিবেন। তাহলে বলেন তো ভৌগোলিক কি হবে, আর সরি ভৌগোলিক না, বলেন তো দৈনিক, এর প্রত্যয় বিচ্ছেদ কি হবে? দৈনিক স্যার দিন যোগ ইক। দিন যোগ ইক। পারিভাষিক, পারিভাষিক কি হবে? পারিভাষিকের মূল শব্দটা কি? পরিভাষা যোগ স্নিক। তো এভাবে দেখেন, শিব যোগ স্ন, তাহলে এই যে রস্বইকার আছে এটা হয়ে গেল ঐকার। আর এই বর সাথে কিছু যুক্ত হবে না, কারণ এই জায়গায় যেটা অ আছে ওটা বর সাথে আছে। জিন যোগ স্ন, জৈন। অগ্নি যোগ স্নেহ, তাহলে অটা হয়ে যাবে আগ্নেয়। দশরথ যোগ স্নি, তাহলে দর মধ্যে হচ্ছে অটা হয়ে যাবে দা স র থি। দরিদ্র, তার সাথে যুক্ত হলো স্নে, তো হয়ে যাবে রিদ্র। মধুর, তার সাথে যুক্ত হলো স্নে, তাহলে মটা হয়ে যাবে ধুটা ধুয়ের মতো। এই দেখেন, র সাথে যদি জফলা যুক্ত হয়, জফলা, তাহলে রটা হবে রেফ আর জফলা হবে রটা হবে রেফ, জফলা হবে মাধুর্য। স্যার এগুলো কি কি অর্থে ব্যবহৃত হচ্ছে এগুলো পড়তে হবে? এটা অনেক সময় জিজ্ঞেস করে, সবসময় এরকম আসে না, এই প্রত্যয় বিচ্ছেদ আর প্রত্যয় যুক্ত করতেই বলে। আচ্ছা। আচ্ছা, পরে নেমে যায় না। মূল শব্দ যদি ইমা থাকে, এটা 2 নম্বর নিয়ম, তাহলে আপনি বিচ্ছেদ করার সময় ইমন লিখবেন। দীর্ঘই থাকলে ইম,
ইয় থাকলে নিয়, দীর্ঘই থাকলে ইন, বি থাকলে বিন, বান থাকলে বতুক, আর মান থাকলে আপনাকে লিখতে হবে মতুক। যেমন নীলিমা, নীল, এই ইমা না লিখে দেখেন ইমা লেখা দরকার ছিল, ইমা, ইমা না লিখে আমরা লিখবো ইমন। তাহলে এগুলো থাকবে মূল শব্দে, আর ভাঙার সময় পরের গুলো হয়ে যাবে। জলীয়, তো জলযুগ ইও না লিখে, জলযুগ ইও না লিখে আমরা লিখবো নিয়। হস্তি, হস্ত যোগ ইন। মেধাবী, মেধা যোগ বিন। গুণবান, গুণ যোগ বতুক। শক্তিমান, শক্তি যোগ মতুক। তোলা শেষ? জি স্যার। জি স্যার। হুম, এবার লিখেন কৃত প্রত্যয় নিয়ে আলোচনা। কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় নিয়ে আলোচনা লিখে লিখবেন ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। কৃত প্রত্যয় সাধিত পদের নাম। কৃত প্রত্যয় সাধিত পদের নাম কৃদন্ত পদ। কৃত প্রত্যয় সাধিত পদের নাম কৃদন্ত পদ। কৃত প্রত্যয় দুই প্রকার। কৃত প্রত্যয় দুই প্রকার। এক নম্বর বাংলাকৃত। এক নম্বর বাংলাকৃত। বাংলাকৃত বরাবর ব্র্যাকেট লিখবেন, তুই দ্বারা আদেশ করলে ক্রিয়ামূল পাওয়া যায়।
তুই দ্বারা আদেশ করলে ক্রিয়ামূল পাওয়া যায়। তুই দ্বারা আদেশ করলে ক্রিয়ামূল পাওয়া যায়। তুই দ্বারা আদেশ করলে ক্রিয়ামূল পাওয়া যায়। 2 নম্বর দিয়ে লিখেন সংস্কৃতকৃত। সংস্কৃতকৃত লিখে ব্র্যাকেটে লিখবেন বেশিরভাগ প্রকৃতির অর্থ থাকে না। বেশিরভাগ প্রকৃতির অর্থ থাকে না। বেশিরভাগ প্রকৃতির অর্থ থাকে না। এবার লিখেন বাংলাকৃত নিয়ে আলোচনা। বাংলাকৃত নিয়ে আলোচনা। লিখবেন স্টার্টে লিখেন যে ক্রিয়া প্রকৃতির সাথে আ প্রত্যয় যুক্ত হলে, ক্রিয়া প্রকৃতির সাথে আ প্রত্যয় যুক্ত হলে আদি স্বরে গুণের প্রভাব ঘটে। ক্রিয়া প্রকৃতির সাথে আ প্রত্যয় যুক্ত হলে আদি স্বরে গুণের প্রভাব ঘটে। ক্রিয়া প্রকৃতির সাথে আ প্রত্যয় যুক্ত হলে আদি স্বরে গুণের প্রভাব ঘটে। আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম গুণ হবে আ যুক্ত হলে। খেয়াল করবেন, এ হচ্ছে শুন, তার সাথে আমি যুক্ত করলাম আ। তাহলে আপনি যদি শব্দটা এইভাবে লিখেন, এভাবে লিখলে শব্দটা আবার ভুল হয়ে যাবে, এটা লেখা যাবে না। কারণ আ প্রত্যয় যুক্ত হলে আদি স্বরে গুণ হবে, গুণ গুণ হওয়ার কারণে শব্দটা হয়ে যাবে এটা শোনা। তো এটা যে বাংলা, এটা আপনি কিভাবে বুঝবেন? এই যে শোনা শব্দটা আছে, এটাকে মনে মনে তুই বসাবেন। তুই, তুই দ্বারা এই শব্দটাকে আদেশ করবেন। আদেশ করে যদি আপনি এটা পেয়ে যান, মানে তুই, তুই এর সাথে যদি আদেশ করলে এটা মিলে, যে তুই শুন, তাহলে এটা বাংলা, না মিলে সংস্কৃত। আচ্ছা, তাহলে আবার দেখেন, আমি যদি আ প্রত্যয় যুক্ত না করে এই জায়গায় আনি যুক্ত করি, আনি, তখন কিন্তু আবার গুণ হবে না, কারণ এখন প্রত্যয় যুক্ত করতেছে আনি, আ নয়। তাহলে শব্দটা হয়ে যাবে শুনানি। তাহলে বলেন তো, শব্দটা কি লিখা হবে নাকি লেখা হবে? কোনটা শুদ্ধ, লিখা না লেখা? লেখা। লেখা। গুড। এটাকে যখন আমরা ভাঙবো, তাহলে তুই লিখ, তার সাথে আ, ওই আ যুক্ত হওয়ার কারণে লিখা না হয় শব্দটা লেখা হয়েছে। এভাবে আপনি কিন্তু ভেঙে ফেলতে পারেন। মনে করেন আপনি ভাজিকে ভাঙবেন, ভাজি, তাহলে এটাকে মনে মনে তুই বসাবেন, তুই ভাজ। এই মূল শব্দ হচ্ছে ভাজ, আর অতিরিক্ত অংশটা হচ্ছে ই। আপনি রাধুনিকে যদি ভাঙেন, রাধুনি, তাহলে তুই রাধ। আর উনি থাকলে অনি লিখতে হবে, অনি। উনি লেখা দরকার ছিল, কিন্তু উনি থাকলে অনি হবে। কান্নাকে যদি আপনি আদেশ করেন কান্না, তাহলে তুই কাঁদ, যোগ না। এটা বের করার সিস্টেমই হচ্ছে এটা, যে তুই তার আদেশ করবেন, আপনি ক্রিয়ামূলটা পেয়ে যাবেন। তাহলে বাংলা, না পেলে সংস্কৃত। এটা আর কোনো আর কোনো নিয়ম নাই। স্যার, চিরুনি কিভাবে বাংলা প্রত্যয় হয়? কি? চিরুনি। তুই চির। এ চির মানে আচ্ছা। চিরে ফেলা। চুল, আপনার চুলগুলোকে, চিরুনি আপনার চুলগুলোকে চিরে ফেলে। তো তুই এর সাথে এটা মিলে তো, তুই চির, তুই রাধ, তুই দেখ,
তুই পড়, তুই চল, তুই খা। এবার লিখেন সংস্কৃত কৃত নিয়ে আলোচনা। সংস্কৃত কৃত নিয়ে আলোচনা। এই জায়গায় আমি আপনাকে 3টা নিয়ম শিখিয়ে দিচ্ছি। 3টা নিয়ম যদি আপনি পারেন, বইয়ের মোটামুটি যেগুলো আছে এগুলো আপনার আয়ত্তে থাকবে। এই জায়গাটা একটু জটিল, কারণ এটা বেশিরভাগ প্রকৃতির অর্থ নাই, তো এই জন্য এটা একটু জটিল। শুধু এই জায়গাটাই জটিল, আর বাকিটা সহজই ছিল। আচ্ছা, লিখেন শব্দে অন্তুস্থ থাকলে অন্তুস্থর পরিবর্তে অ হয়। শব্দে অন্তুস্থ থাকলে অন্তুস্থর পরিবর্তে অ হয়। ব্র্যাকেট লিখবেন, শেষে থাকলে অ অবলিক অল হয়। শেষে থাকলে অ অবলিক অল হয়। শেষে থাকলে অ অবলিক অল হয়। ব্র্যাকেট শেষ। এবং অন্তুস্থর আগের বর্ণে রস্বইকার অবলিক দীর্ঘইকার হয়। অন্তুস্থর আগের বর্ণে রস্বইকার অবলিক দীর্ঘইকার হবে। রস্বইকারও দেওয়া যাবে, দীর্ঘইকারও দেওয়া যাবে, কিন্তু সংস্কৃত শব্দে বেশিরভাগ সময় দীর্ঘইকার থাকে। আচ্ছা, যেমন দেখেন ভয়। এই ভয়কে ভাঙলে আমরা বলছি যে অন্তুস্থর আগের বর্ণে দীর্ঘইকার হবে ভি। এবার অপশনে অন্তুস্থ যেহেতু শেষে আছে, এটা অ থাকতে পারে অথবা অল, দুইটাই শুদ্ধ। হ্যাঁ, অপশনে একটা থাকবে। জয়, এই জয় শব্দটা আসলে অভিধান রস্বইকার দিয়ে ভেঙে রাখছে, এই জন্য আমি রস্বইকার দিয়ে দেখালাম। অভিধানে রস্বইকার দিয়ে ভাঙা আছে, জন্য রস্বইকার দিয়ে ভাঙলাম। দীর্ঘইকার দেয়া যায়। জি যুগ অ অবলিক অল। আবার যদি এরকম হয় বিনয়, বি তো উপসর্গ, নয়কে ভাঙলাম, অন্তুস্থর আগের মানে দীর্ঘইকার যোগ অ অথবা অল। আবার যদি বলি শয়ন, অন্তুস্থর আগের মানে দীর্ঘইকার সি যোগ অন। তো পুরাতন বইয়ে অনের জায়গায় অনট লেখা হইতো, অনট। এটা ওল্ড, এটা নিউ। গায়ক, কি যোগ অক। পুরাতন বইয়ে অকের জায়গায় নক লেখা হইতো, নক। এটা নিউ, এটা ওল্ড। আল্লাহ। স্যার ভেদ কি ভি যোগ অদ? ভেদ, জি স্যার। ভেদ হচ্ছে ভিত, ভিত, উদ্ভিদ। এটা মূল শব্দটা হচ্ছে ভিত। ভিত যুগ অ, ভেদ, গুণের প্রভাব। দেখতে পারছেন? 2 নম্বর নিয়মটা যাবো, আমরা 3টা নিয়ম শিখবো। এটা হচ্ছে কয়তো, এটা অথবা এটা অথবা এটা, যেভাবেই থাকুক, অথবা রশ্মি দিয়েও থাকতে পারে। একটা নিয়মে, কিন্তু এটা মূলটা হচ্ছে এটা, আর অবশেষে থেকে যাবে এটা। তো কটা বাদ পড়ে যায়?
লিখেন এই প্রত্যয়গুলো যুক্ত হলে, এই প্রত্যয়গুলো যুক্ত হলে প্রকৃতির প্রথম বর্ণের ব, এই প্রত্যয়গুলো যুক্ত হলে প্রকৃতির প্রথম বর্ণের ব পরিবর্তিত হয়ে হ্রস্ব হয়ে যায়। এই প্রত্যয়গুলো যুক্ত হলে প্রকৃতির প্রথম বর্ণের ব পরিবর্তিত হয়ে হ্রস্ব হয়ে যায় এবং শেষ বর্ণের চ অবলিক জ পরিবর্তিত হয়ে ক হয়ে যায়। এই প্রত্যয়গুলো যুক্ত হলে প্রকৃতির প্রথম বর্ণের ব পরিবর্তিত হয়ে হ্রস্ব হয়ে যায় এবং শেষ বর্ণের চ অবলিক জ পরিবর্তিত হয়ে ক হয়ে যায়, ক। আচ্ছা, তাহলে দেখেন আমি বললাম এগুলো যুক্ত হলে যদি ব থাকে হ্রস্ব হবে, না থাকলে যা আছে তা। চ বা জ থাকলে ক হবে, না থাকলে যা আছে তা। যেমন বচ যোগ কৈতক্ত, তাহলে এই বটা হয়ে যাবে হ্রস্ব, এই চটা হয়ে যাবে ক। এই ক কিন্তু এটা না, এই কটা বাদ পড়ে যাবে, এটা বাদ। আর এই জায়গা থেকে তো আসে যুক্ত হবে, এই চর পরিবর্তে কিন্তু ক আসছে, আর এই তো হচ্ছে এটা। এটা হচ্ছে শব্দ গঠনের মূল প্রক্রিয়া। এখন আপনি যদি বলেন আমাদেরকে কৌশল শেখান, তাহলে কৌশল হচ্ছে এটা। তো প্রথম বর্ণে যদি ব থাকে তাহলে এটা হ্রস্ব করবেন, না থাকলে যা আছে তা। চ বা জ থাকলে এটা বাদ, এরপর যেটা আছে এটা, এই জায়গায় যেটা আছে, এই জায়গায় যেটা আছে এটা বসায় দিবেন। ভজ যোগ কৈতক্ত, তাহলে ভ আছে, ভর মতোই থাকবে, এই জটা বাদ দিয়ে এই কৈতক্ত বসে দিলাম। মুচ যোগ কৈতক্তি, তাহলে মর মতোই থাকবে, চ বাদ, বাকি যেটা আছে বসে দিলাম, মুক্তি। তুলছেন? শেষ নিয়ম, লিখেন কোন শব্দে র থাকলে, র অথবা রেফ থাকার পরেও শব্দটি কম পক্ষে 3 বর্ণের হলে, কোন শব্দে র থাকলে বা রেফ থাকার পরেও শব্দটি 3 বর্ণের হলে, কমপক্ষে 3 বর্ণের হলে র অবলিক রেফ এর আগের বর্ণে রিকার হবে। কোন শব্দে র থাকলে অথবা রেফ থাকার পরেও শব্দটি কমপক্ষে 3 বর্ণের হলে, কোন শব্দে র থাকলে অথবা রেফ থাকার পরেও শব্দটি কমপক্ষে 3 বর্ণের হলে র অবলিক রেফ এর আগের বর্ণে রিকার হবে। যেমন দেখেন, আমি যদি দর্শনকে ভাঙি, দর্শন, তাহলে রেফ যে জায়গায় থাকবে, রেফ এর আগের বর্ণে রিকার, দৃশ্য। এবার তালবাসের সাথে কিছু নাই মানে একটা অ আছে, অ, এটার সাথে কিছু নাই মানে একটা অ আছে, এই অ দিয়ে শুরু করলাম, অন। এভাবে আমরা ভাঙবো যে রেফটার আগের মানে রিকার দিয়ে দিব, গ্রীষ। এবার মূর্ধন্য শেষে একটা লুকায়িত অ ছিল, অ দিয়ে শুরু করলাম, অনিয়ন। এটা মূল শব্দ মূর্ধন্য হলেও ভেঙে দিলে এটা দন্তন্য হয়ে যায়। খেয়াল করেন, হরিণকে যদি ভাঙি তাহলে এই জায়গায় সরাসরি র আছে, র। তো র এর আগের বর্ণে দিব রিকার, এই যে র, র এর আগের বর্ণটার মধ্যে দিলাম রিকার। এবার র সাথে একটা রস্যই আছে,
রস্যই দিয়ে শুরু করলাম ইন। কারক, এই রর আগের বর্ণে রিকার ক্রি। এবার রর শেষে একটা অ আছে, অ দিয়ে শুরু করলাম অক। এখন ব্যাকরণ, ব্যাকরণটাকে ভাঙলে একটু দেখেন, আমরা একটা সন্ধি বিচ্ছেদ মুখস্থ জানি ইত্যাদি। এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতি যোগ আদি। নিয়ম হচ্ছে যার সাথে জ ফলা তার সাথে রস্যিকার বি। এবার জ ফলার সাথে আকার থাকলে আ দিয়ে শুরু করলাম আকরণ। সন্ধি বিচ্ছেদ করলে এটা সন্ধি বিচ্ছেদ হয় বি যোগ আকরণ। যেমন ব্যাহত, এই ব্যাহত সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি যোগ আহত। ব্যাকরণ বি যোগ আকরণ। ব্যাঘাত বি যোগ আঘাত। তো এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, কিন্তু প্রত্যয় দ্বারা ভাঙলে এই বিটা হচ্ছে একটা উপসর্গ, আটা হচ্ছে একটা উপসর্গ। করণকে শুধু ভাঙবো, করণকে ভাঙলে রর আগের মানে রিকার ক্রি। র সাথে কিছু নাই মানে অ দিয়ে শুরু করলাম অন। তাহলে ব্যাকরণকে ভাঙলে আমরা পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন। সাড়ে 11টা তো বেজে গেল। বারোটায় না? আপনার তোলা হয়েছে? তোলার পর প্রশ্ন না থাকলে আল্লাহ হাফেজ। পরের ক্লাস আমাদের 11:30টায়। হ্যাঁ, তুলুক তুলুক তুলুক।